अनन्तमहेश्वरमुज्ज्वलभास्करमिष्टममरनरबन्धं वन्दे वेदतनुमुज्जितगोर्हितकाञ्चनकामिनीबन्धं। যে তাপশ্রেষ্ঠ মানব জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন উদার মানবিকতায়, যিনি উপলব্ধি করেছিলেন সকল জীবের ভেতর ঈশ্বরের বাস, সেই যুগশ্রেষ্ঠ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আজও এই আলোক দিশারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জীবন দর্শন এবং কর্মযজ্ঞের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি প্রাণারাম চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। এই অনুষ্ঠানে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং সুমিষ্ট কণ্ঠের অধিকারী সঙ্গীত শিল্পী শ্রী শুভ্র মজুমদার। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ গুরবে সচ্চিদ সুখ স্বরূপায় স্থাপিনে তাপহারিণে নমো নমঃ। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে পুষিল শ্বেতান রন্ধ্রে রন্ধ্রে, ললিত ছন্দে গভীর মন্দ্রে পুষিল শ্বেতান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারতবর্ষ দীনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে, হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। গুরুপদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ, গুরুপদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। শিল্পী শ্রী শুভ্র মজুমদার তার গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। জন্মোৎসব সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসু মহাশয় এখন স্বাগত ভাষণ প্রদান করবেন। নমস্কার। আজ 12ই জানুয়ারি 2026 স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি প্রতি বছরই আজকের এই 12ই জানুয়ারি দিনটি মহা উৎসাহে
স্মরণ করে থাকে। আজকে সকালে আজাদিনবাগে সমিতি প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাল্যদান করা হয়। এখন সান্ধ্যকালীন অনুষ্ঠানে আলোচনা সভা প্রাণায়াম চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। যারা আজকের এই অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ এমন একজন যুগস্রষ্টা ছিলেন যিনি প্রতিটি মানুষের অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশিত করতে চেয়েছিলেন। আত্মবিশ্বাস, সাহসিকতা এবং সরলতার মতো গুণগুলিকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। তিনি বলেছেন, প্রাচীন ধর্ম বলতো যার ঈশ্বরে বিশ্বাস নেই সে নাস্তিক। নতুন ধর্ম বলছে যার নিজের ওপর বিশ্বাস নেই সেই নাস্তিক। তাই আত্মবিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায়। তিনি শিবজ্ঞানে জীবে সেবা করার এক নতুন ধারা প্রবর্তন করেছেন। তিনি বলেছেন, আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মোৎসর্গই বিশ্বের উচ্চতম বিধান। স্বামীজি বলেছিলেন, বি ম্যান অ্যান্ড মেক ম্যান। তাই তার মানুষ গড়ার কাজে আমাদের ব্রতী হতে হবে। তার অনন্ত বাণী, তার ভাবাদর্শ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। শুধু জন্মদিন পালন করলেই আমাদের কাজ শেষ হয়ে যায় না। তার প্রদর্শিত পথে চলে আমাদের জীবন সফল করা এবং অন্যদেরও সেই কাজে সাহায্য করা আমাদের কর্তব্য। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি সমাজসেবা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ প্রচার করার কাজ 1957 সাল থেকে করে আসছে এবং তার ইচ্ছে থাকলে এই কাজ চলতে থাকবে। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট বক্তারূপে আমরা পেয়েছি শ্রী সঞ্জয় ঘোষ এবং ডক্টর সোমনাথ ভট্টাচার্যের মতো গুণী ব্যক্তিদের, যারা স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মযোগ্য বিষয়ে বক্তব্য রাখবেন। তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। শুভ্র মজুমদার ও হিমাদ্রি মুখার্জিকে শুভেচ্ছা জানাবো ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করার জন্যে। আজকের অনুষ্ঠানে সভাপতি শ্রী রবীন্দ্রনাথ মজুমদারকে অভিবাদন জানাই এবং সমিতির সকল সদস্যের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্বাগত ভাষণ প্রদান করলেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসু মহাশয়। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়। বিবেকানন্দ জন্মোৎসব কমিটির প্রত্যেক সদস্য এবং সদস্যকে আমার আন্তরিক প্রণাম নিবেদন করি। সঙ্গে সঙ্গে যারা ভার্চুয়ালি কানেক্টেড রয়েছেন আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে, তাদের প্রত্যেককেই প্রণাম জানাই। আজকে সকালে বিশেষ রূপে একজনের কথা মনে পড়ছিল। তিনি হচ্ছেন পরম পূজনীয় আমাদের শ্রী ধীরাজ বসু, যিনি এই সংস্থাটির প্রতিষ্ঠাতা। তার অবদান সত্যি
অতুলনীয়, সেজন্য তাকে স্মরণ করলাম, স্মরণ করতে অনুরোধ জানালাম সবাইকে, এবং তাঁরও উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করলাম। আজকের এই 164তম স্বামীজির পূর্ণ জন্মদিন উপলক্ষে আমাকে যে বলতে বলা হয়েছে, সেই বলাটি অত্যন্ত দুরূহ ব্যাপার, স্বামীজিকে নিয়ে বলা। তবু আমি সামান্য একটু চেষ্টা করে দেখছি। আপনারা সকলেই জানেন যে শ্রী শ্রী মায়ের ভারী ছিলেন, মানে মায়ের ভার বহন করতে পারতেন এরকম দু একজন ত্যাগী সন্তান শ্রী শ্রী ঠাকুরের নিযুক্ত ছিলেন সেই ভার বহনের জন্য, এবং মাও তাতে খুব খুশি ছিলেন যে তারা নিপুণভাবে অতি শ্রদ্ধার সহিত মায়ের ভার বহন করতে পারছিলেন, এবং সর্বদা সেই ভার বহনের প্রমাণও রেখেছেন। অনুরূপভাবে আমার মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরেরও ভারী ছিল। সেই ভারীটি হচ্ছেন একটি মাত্র ব্যক্তি, তার নাম আজকের প্রসিদ্ধ স্বামী বিবেকানন্দ। ঠাকুর সমস্ত দায় তার উপর চাপিয়ে দিলেন। কিরকম সে ভার? ছোট্ট একটি বাক্যের মধ্যে যদি বলি, সেটি হলো ভগবানের ভার, স্বয়ং ভগবানের ভার। বুঝতেই পারছেন, ভগবানকে বহন করবেন এরকম ব্যক্তি, এরকম কেউ আছেন? ছিলেন। স্বয়ং ভগবান তাকে বললেন যে তুই কাঁধে করে নিয়ে গিয়ে আমার যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। রেখেছেন তো একটি জায়গায় প্রতিষ্ঠা করে, সে ঠিক আছে, কিন্তু ভারের তালিকায় কি আছে? উল্টো দিক থেকে বলা ভালো, এই ভারের তালিকায় কি নেই। প্রথম বললেন যে ছেলেদের সব এক করে রাখবি, এটা তোর দায়িত্ব। আর তার আগেও মাঝে মাঝে টেস্ট করেছেন যে তোকে অনেক কাজ করতে হবে ইত্যাদি, সবাই জানেন। তো নরেন্দ্রনাথ রাজি ছিলেন না, না সমাজস্থ হয়ে থাকবে ওইসব। সে কি রে, তোর মন এত ছোট, এটা ঠিক না, তোকে এসব কাজ করতে হবে, মায়ের জন্য তুই নির্দিষ্ট, আর তোর ঘাড় করবে, উপায় নেই। এইসব প্রসঙ্গগুলি যখন আলোচনা করা হয়, পরবর্তীকালে যে স্বামীজির বাণী রচনা পাই, তার ভেতর থেকে তাঁরই কথার ভেতর দিয়ে এগুলো ব্যাখ্যা এসে সতত উপস্থিত হয় দেখেছি। স্বামীজির বক্তব্য অনুসারে গুরুকে, যিনি শিষ্য বা শিষ্যার ভূত ভবিষ্যৎ জানেন, স্বামীজির নিজের ক্ষেত্রে যেখানে তিনি গুরুস্বরূপে প্রতিষ্ঠিত, সেখানে বারবারই স্বাক্ষর রেখেছেন, কারণ এরা অন্তর্যামী। দেখলেন না, জ্ঞান মহারাজকে মায়াবতীতে বললে, কিরে বউ পছন্দ হয়নি বলে পালিয়ে এলি, মানে তিনি বিয়ে করবেন না বলে দৌড়ে একবারে স্বামীজির কাছে এসে উপস্থিত। জ্ঞান মহারাজ সেকেন্ডে বুঝে গেলেন স্বামীজি অন্তর্যামী, সবই জানেন। মাদাম কার্ল ভেগে পুরনো সমস্ত কথা হু হু করে বলে গেলেন। তিনি তো স্তম্ভিত, যেরকম হয় হলো তো, এরকম একজন দুজনের উল্লেখ করলাম, বহু আছে। আর স্বয়ং স্বামীজির ক্ষেত্রে ঘটনাটা কী ঘটল, তার আচার্য এবং গুরু হচ্ছেন কে? স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। তিনি নিজের ভূতটি সম্বন্ধে জানতে পারলেও ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু কিছু জানতেন না, সেটি গুরু জানেন, স্বয়ং ভগবান জানেন। স্বামীজির বক্তব্য অনুসারে অত্যন্ত উচ্চ অবস্থার মহাপুরুষরা ঈশ্বরের খুব কাছাকাছি থাকেন, আর স্বামীজির মতো স্বামীজির মাপের
মহাপুরুষ, বুদ্ধের মতো যার অবস্থা শুধু নয়, হয়তো আরও উচ্চ স্তরের, কারণ তাঁরই মুখে শোনা আছে বাণী রচনার ভেতর দিয়ে শব্দ যদি ব্রহ্ম হয়, এত ব্রহ্মবাণী, যে বুদ্ধের চেয়েও উঁচু অবস্থার মহাপুরুষ আছেন, তারা কিন্তু নামতে পারলেন না। আর বুদ্ধের অবস্থা, অর্থাৎ এই যে বোধিপ্রাপ্ত অবস্থা, বুদ্ধদেব বলে যাকে আমরা চিনছি, যার ভেতর দিয়ে সেই বোধিপ্রাপ্ত অবস্থার প্রমাণ বা ভাস্বরময় অবস্থা আমরা দেখেছি। স্বামীজির অবস্থা তার থেকে কোনো অংশে কম নয়। সেই জন্য বিবেকানন্দ একটি অবস্থা, ব্যক্তি বলে আমরা যেন তাকে ভুল না করি। একটি আকারের ভেতর দিয়ে ওই সত্তার কাছে পৌঁছানো, স্পর্শ লাভ করা, এটাই উদ্দেশ্য। বিবেকানন্দ কীরকম জানেন? আমার মনে হয় আমাদের সব দুঃখ দুর্দশাগুলো নিজে নিচ্ছেন, আর নিয়ে আমাদের আনন্দ দান করছেন, তার ওই বিবেকের আনন্দ। আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরই আনন্দ দিচ্ছেন। তা নাহলে তিনি বিবেকানন্দ হতে পারতেন না, বিশ্বময় তিনি পূজিত হতে পারতেন না। সময় অল্প, তাই অল্প সময়ের মধ্যে কিছু বলার চেষ্টা করি। ঠাকুর তো চলে গেলেন 86-তে। আসলে এই 1886 থেকে 1893 স্বামীজির জীবনে ঠিক কী কী ব্যাপার ঘটেছে, সেগুলো পুরোটা আমরা কেউই জানি না, জানা খুব একটা সম্ভব নয়। তবু কিছু কিছু তো জানা আছে। তো গৃহীদের বদান্যতায় বলতে পারেন, বা তাদের নিজেদের প্রয়োজনেও জোরোবার জায়গার জন্য বরানহর মঠ একটি তৈরি হলো। একটি বাড়ি ভাঙাচোরা, সবাই জানেন, ভাড়া নেওয়া হলো। গৃহীরা মাঝে মাঝে সেখানে যান, কিন্তু ত্যাগীরা তো সেখানে রয়ে গেলেন। তাদের জন্য জোরোবার স্থান হলো বটে গৃহীদের, কিন্তু ত্যাগীদের জন্য হয়ে দাঁড়ালো কিসের স্থান? না প্রবল জ্ঞান চর্চা এবং আত্মানুভূতির চর্চার একটি স্থান। ত্যাগ, তপস্যা, জপ এমন মাত্রায় পৌঁছালো যে বলে ভূত পালিয়ে যায়। সাংঘাতিক সে অবস্থা। এবং সেখানে অন্য অন্য কিছু ঘটনাও ঘটে। কিছুদিন পরে পরে কিছু কিছু করে গুরু ভ্রাতা স্বামীজি তারা তীর্থে তীর্থে তপস্যা করতে বেরিয়ে পড়লেন, পরিব্রাজক অবস্থা। স্বামীজিও পরিব্রাজন গ্রহণ করলেন, কিন্তু ঠিক কোথায় কোথায় গেলেন তার খুব সামান্য অংশ আমরা জানতে পারি। সে রামনাথ থেকে শুরু করে দাক্ষিণাত্য ভ্রমণ থেকে, ক্ষেত্রীর ব্যাপার তো আছেই, দ্বারকা ইত্যাদি সবও আছে। তো সঙ্গবদ্ধ আর কোথায় তাহলে হলো? সব তো ছিটকে গেল না, সঙ্গবদ্ধ আছে। স্বামী অবেদানন্দ একটি বিশেষ অবস্থায় পড়ে একেবারে পালিয়ে দ্বারকায় উপস্থিত। সেখানে ঘুরতে ঘুরতে স্বামীজিও এসে উপস্থিত। তো স্বামীজির সঙ্গে তাঁর দেখা হয়। তিনি চলে এসছে শোনেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আর মঠে ফিরব না, কোনো একটি বিশেষ কারণ। শুধু শশী মহারাজ ছিলেন, সবাই জানেন, উনি মঠটি ছেড়ে কোথাও যাননি। তো বলছি যে তাহলে মঠ কার জন্য হলো? তোমাদের জন্যই তো মঠ, ফিরে যাবো সেখানে। তো স্বামী অবেদানন্দ তখন কালী তপস্বী, ফিরে গিয়েছিলেন, কিন্তু তার প্রতিজ্ঞাটিও তিনি রাখতে সক্ষম হয়েছিলেন ঈশ্বরের আশীর্বাদে। তাকে বরানগর মঠে ফিরতে হয়নি বটে, ফিরেছিলেন তিনি আলমবাজার মঠে। তখন কিছুটা পরিবেশ বদলেছে। কীরকম? জায়গাপত্র বেশি পাওয়া গেছে, অতটা ভাঙাচোরা বাড়ি নয়।
প্রত্যেকে এক একটা করে ঘরও প্রায় পাওয়া সম্ভব হয়েছে। আরও দু একজন এসে জুটেছেন। খাওয়া দাওয়া একটু ভালো, প্রত্যেকের একটু করে বসনও পর্যন্ত জুটেছে। বিরাট ব্যাপার, আমরা কল্পনা করতে পারছি না। ভাবুন তো একবার, ঠাকুর এলেন, সে ভগবান স্বয়ং অবতীর্ণ হলেন, তাঁর শক্তিকে সঙ্গে নিয়ে 30 জন বা তার চেয়ে কিছু বেশি অন্তরঙ্গ জুটল, তাদের সঙ্গে তার লীলা টিলা যা হলো। এই সেদিন কল্পতরু দিবস গেল, তাদের তিনি আশীর্বাদ করলেন, চৈতন্য হোক এসব হলো। এরপর তিনি চলে গেলেন, আর তারপর 100 বছর কেটে গেল। আমরা কেউ জানতেও পারতাম না, যদি স্বামীজি না থাকতেন, বইপত্র না পেতাম, প্রচার না হতো, বিন্দুমাত্র বোঝা কিচ্ছুই সম্ভব হতো না। তাহলে বিশ্বজুড়ে এই যে তাকে জানা, স্বয়ং ভগবানের অস্তিত্বের স্বাক্ষর যা তিনি ছত্রে ছত্রে পত্রে পত্রে রেখে গেলেন, সেগুলিকে ধারণ করে প্রসার ঘটিয়ে যথার্থভাবে পৌঁছিয়ে দেওয়া প্রত্যেক ব্যক্তির কাছে যিনি করেছেন, তিনি আমাদের স্বামী বিবেকানন্দ। এই বিবেকানন্দের বিভিন্ন জীবনের পর্যায় আছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করি। এই যে 7 বছর সময়কাল তার পরিব্রাজক জীবন, কিছু কিছু ব্যাপার আমাদের জানা। ক্ষেত্রীতে একটি সুন্দর জিনিস হয়েছে, অজিত বিবেক মিউজিয়াম। তো ক্ষেত্রীর রাজবাড়িটি ওই মিউজিয়ামে কনভার্টেড হয়ে গেছে। তো সেখানে স্বামীজি কসমোলজি চর্চাও চালাবার চেষ্টা করেছেন, হয়েও ছিল একটি গবেষণাগার সেখানে নির্মাণ। রাজা সহায়তা তারও বেশ ঔৎসুক্য ছিল, বন্ধুর মতোই ছিলেন। তিনিও কম বয়সেই দেহত্যাগ করেছিলেন, দেহ চলে গিয়েছিল। এবার স্বামীজির এই যে পরিব্রাজন কাল, তিনি যত এগোচ্ছেন আর ঘুরছেন আর দেশটাকে দেখছেন, তিনি স্তম্ভিত হয়ে পড়ছেন দুর্দশা দেখে। মারাত্মক শিক্ষার অভাব, মারাত্মক শক্তির অভাব। ওই কীর্তন চলেছে, খোল করতাল বাজছে, এটাই বিরাট ধর্ম। ঠাকুর কিন্তু কীর্তনকে অন্যভাবে নেবেন না, ছোট করেননি, বড় করুণ অপূর্ব কথা বলেছেন। স্বামীজি যে অর্থে ব্যাখ্যা করছেন সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা। দুর্বলতার পরিচয়, ধর্ম কিচ্ছু না, ওই দু একটা করলেই বোধ হয়, ওইরকম করলে খুব ধর্ম পালন করা হয়। স্বামীজি নিজের মধ্যেও কিছু সংস্কার ছিল, তিনি তো মানুষ, নরের মধ্যে ইন্দ্র, ঠিক আছে, কিন্তু নর তো বটে। তিনিও বিভিন্ন দেবদেবীর স্থানে তীর্থে ভ্রমণ করে প্রচুর মাথা টাথা খুঁটেছেন, ঠুকেওছেন। বলে মাথা কপাল তো ফুলে গেল, কিছু তো হলো না। যত দুর্দশা দেখেন, দেখে শক্তির অভাব, আর শিক্ষা বলে যেটা চলছে সেটা পুরোপুরি অশিক্ষা, ওই শিক্ষা কিছু হয় না, ঠিক আছে। আর যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, মানে ওই ইংরেজি শিক্ষায়, বলছে গাউন পরে সমুদ্রের ধারে ঘোরাফেরা করছো, মনে হয় বলে ডুবে মরলেই ভালো, হাতে একটা করে কাগজ পাচ্ছ আর একটা করে চাকরি পাবে, এই জীবনে সবচেয়ে বড় উদ্দেশ্য, এর বাইরে কিছু না। সব বুঝলেন, বুঝে নিজের মাথাটি গেল খারাপ হয়ে। সেই জন্যই বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত ব্রেন রিল করছে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, অ্যাট দ্য ফিট অফ দ্য লর্ডে নিজেকে সমর্পণ করা যায় না, ঠিক আছে। এটি নিজে অনুভব করেছিলেন। আর পেটটি তো মাঝে মাঝে খালি ছিল, সেই জন্য ওই ধর্মকর্ম কথাগুলো একেবারে বিষময় হয়ে দাঁড়ায় বা শোনায়, যদি পেটে পদার্থ না থাকে। এবার ওই দায়ের কথা তিনি তো বলেননি, কারণ পরবর্তীকালে দেহত্যাগের আগে স্বামীজি নিজে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই দায় আমি তোমাদের ওপর অর্পণ করলাম। যুবকেরা সেই দায় সত্যি বহন করেছিলেন, এখনও করছেন, তার সঙ্গে রয়েছেন, কাজে গিয়ে চলেছে, প্রচার প্রসার হচ্ছে। বিশ্বময় বিশ্ববন্দিত হয়ে গেছেন স্বামীজি। বিশ্ববন্দিত হবার জন্য তো তিনি স্বামীজি হননি, আমাদের
নিজেদের তাগিদে তো আমরা তাকে স্মরণ করতে বাধ্য হচ্ছি, ভালোবাসছি। তো কী হলো, ঠেকতে 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 পিঠ থেকে যে আমরা যেরকম বলি, তিনি কন্যাকুমারী থেকে গিয়ে ঠেকলেন। উপায় তো বেরোচ্ছে না। কয়েকটি প্রস্তাব যদিও এসেছিল আগে, বিদেশে যান, বিদেশে গিয়ে বলুন, শুনেছেন, কিন্তু কনভিন্সড হচ্ছিলেন না। ডাইরেক্ট আনসার চাই, কনফার্মেশন চাই। বুঝলেন যে বিদেশে গিয়ে এই হতভাগ্য দেশটির জন্য কিছু প্রথমে করা দরকার, মাতৃভূমির জন্য, তারপর বিশ্ব তো আছেই। আগে নিজে উদ্ধার হই, তারপর তো অন্য কিছু না। নিজের মুখ্য মুক্তি নয়, নিজের উদ্ধার বলতে তার দেশবাসীর উদ্ধার। তিনি নিজেকে নিয়ে কোনোদিনও ভাবেননি। বলছেন যে নিজেকে নিয়ে যখনই ভাববে তুলসী, তখনই দেখবে অশান্তি, আর কিচ্ছু না। অন্য লোককে নিয়ে ভাবো, নিজের অশান্তি তো দূর হবে বটেই, পথও খুঁজে পাওয়া যাবে। তিনি সেটাই করেছেন। তো কোনো নির্দেশ পেয়েছিলেন, মায়ের কাছে চিঠি লিখলেন। ততদিনে ক্ষেত্রী থেকে খবরও পেয়েছেন যে একটা চিকাগো এক্সপোজিশন হবে। ঠিক ধর্ম মহাসভা নয়, ওর একটা পার্ট হচ্ছে ধর্ম মহাসভা, তাই না? তো সেখানে যদি যাওয়া যায়, মা বললেন হ্যাঁ ঠিক আছে যাও। কনফার্মেশন এসে গেল। কীভাবে যে সেটা হলো সেটা মাত্র জানতেন, কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তি, তার মধ্যে তার আপন সহোদর মহেন্দ্রনাথ একজন, সম্ভবত স্বামী ব্রহ্মানন্দও জানতেন। তারপরে মাস্টারমশাই পর্যন্ত জানতেন না। এক সময় খবর যে কোন এক হিন্দু সন্ন্যাসী নাকি এরকম আলোরঞ্জায় গিয়েছে আমেরিকায়, এমন সব বক্তব্য বলেছেন যাতে লোকে উদ্বেলিত হয়ে উঠেছে। দিকে দিকে আমেরিকায় তার নাম ছড়িয়ে পড়েছে এবং তিনি বিভিন্ন জায়গায় লোকজনকে স্তম্ভিত করছেন তার বক্তৃতার মাধ্যমে। অসাধারণ ভাগ্নে তিনি। আর ওদিকে খ্রিশ্চান মিশনারিরা এবং তাদের বিভিন্ন সম্প্রদায় বলছে এরকম একটা লার্নেড নেশানে আমরা নাকি ধর্মযাজক পাঠাই। এটা ফুলিশনেস, তো কোনো মানে নেই। জানবেন, স্বাধীনতার আন্দোলন, ভারতের স্বাধীনতার সেদিন থেকেই, সেই ক্ষণ থেকেই শুরু হয়ে গেছে। তারা বুঝে গেছে যে দেশকে কিন্তু স্বাধীনতা না দিয়ে পারা যাবে না, ঠেকানো যাবে না। আপনি ভাবছেন আমেরিকানরা জানলো বলে ইংল্যান্ডে সে খবর পৌঁছায়নি? ব্রিটিশরা কি সে খবর পায়নি? তারা কি সে নিয়ে চিন্তাভাবনা করেননি? করুন বা না করুন, তাদের ভেতরে কিন্তু এই স্পর্শটি, অর্থাৎ কিসের স্পর্শ না, শক্তির স্পর্শটি গিয়ে লেগেছিল বেশ ভালো রকম। মনে হয় আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত সেই ক্ষণ থেকে হয়, যেদিন আমেরিকার চিকাগো অ্যাড্রেসে স্বামীজি বাজিমাত করেন। একটি তো স্তবক বললেন, একটি প্যারাগ্রাফ প্রথম দিনে, তাতে কী এমন ঘটনা ঘটলো, এত কি শক্তি ক্ষয় হলো, এত কি শক্তি সেখানে লাগাতে হলো যে তিনি একবারে বসে পড়লেন যে হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। হ্যাঁ, এটা কীরকম জানেন? 3 লড়ি যদি গোলাপ থাকে, সেগুলোকে পিষলে যে এক শিশি নির্যাস বেরোয়, তার ফ্র্যাগনেন্স একবার যদি লাগান সারা জীবনে আর যায় না। হচ্ছে সেরকম বহু 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 হিমালয় প্রমাণ কষ্ট, সেটাকে যখন একটা প্যাসেজের ভেতর দিয়ে অন্য কিছুতে কনভার্ট করে দেওয়া হয়, একটা উপায় পাওয়া যায়, তাতে কতটা লাঘব হয় মনের চাপের, বুঝতে পারছেন? ওই একটি স্তবকের মধ্যে ওই 3 লড়ি গোলাপের থেকে একটি ফ্র্যাগন্যান্সের যে ঘটনা, সেই ঘটনাটাই সম্পাদিত হয়েছিল। সেই জন্য স্বামীজি কিয়ৎক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য হলেও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন, দায়ভার মুক্ত হয়েছিলেন। এরপর এসে পড়ল দ্বিতীয় স্বামীজির দ্বিতীয় কর্মভার। হ্যাঁ, ভুলে তিনি যাননি, লোককে হয়তো বলেননি, দেশে তো বরানগর মঠ হয়েছে একটা, যা হোক, কিন্তু সেও কতটা স্থায়ী জানি না। আলমবাজারণে স্থানান্তরিতও হয়েছে, তো বিদেশে বিশ্বে লোকগুলোর কী হবে?
তার উপর কীরকম দায় আছে জানেন? এটি হচ্ছে দ্বিতীয় স্বামীজির পর্ব, যেটি বিদেশে স্বামীজি। প্রথমটা হচ্ছে দেশের নরেন্দ্রনাথ, আর তৃতীয়টি হচ্ছে মহাজাগতিক স্বামীজি। আমি প্রথম পর্বটা একটু বলেছি, দ্বিতীয়টি অল্প কথায় সেরে তৃতীয়টি সম্বন্ধে অল্প ধারণা দিয়ে বক্তব্য শেষ করব, কারণ অন্যান্য বক্তারা রয়েছে। দ্বিতীয় হচ্ছে বিশ্বে একটি স্থায়ী আসন দরকার ভারতের, ইউনেস্কোর মতো, ঠিক আছে? যে স্থায়ী আসন পেতে গেলে যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, যে পরিমাণ রসদের প্রয়োজন, সেগুলি না দিলে তো হবে না। তাহলে রসদ কি না? জ্ঞান সম্পদ। তিনি পরিষ্কার বুঝে নিলেন যে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে জ্ঞান লোক পাওয়ার জন্য ভারতের দিকে, তারা সেটা বুঝুন বা না বুঝুন, অতএব সুযোগ আছে। তিনি একদিক থেকে আমেরিকার প্রত্যেকটা প্রভিন্স ঘুরে বেড়ালেন, বক্তৃতা দিতে দিতে কাতর প্র্যাকটিক্যালি। আজকে এই ক্লাবে, পরশুদিন অমুক জায়গায়, তারপর দিন কোন চার্চে, ফাঁকা মাঠে, কোথায় নেই, সর্বত্র বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে 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 তিনি একটি আসন করছেন, এবং তিনি বলছেন, আমি এটা বক্তৃতা শুধু দিই না, দেখি না শক্তি। বিএ পাশ করা একটা ছেলে নয়, তার কাছে জগৎ জোড়া শক্তি রয়েছে, বিশ্ব আলোড়নকারী শক্তি রয়েছে, তিনি ওই শক্তিটি ঢালছেন। আর শক্তি যখন লোকে পায়, যে লোকগুলোর শক্তি নেই, সেগুলো কি হয়? তাদের পরিবর্তন ঘটে। এই শক্তির পরিবর্তন গিয়ে ঘটায় কোথায়? না মানসিক স্তরে। তাহলে কি হয় সেখানে? না মনের পরিবর্তন হয়। মনের পরিবর্তন হলে কি হয়? উচ্চতম অবস্থায় যদি মন যায়, না আনন্দ হয়। সে আনন্দ লাভ করলে কি হয়? সেই ব্যক্তিটির প্রতি তাদের শ্রদ্ধা বাড়ে। এই জন্য স্বামীজির প্রতি তাদের একাগ্রতা বাড়তে শুরু করলো, কেন্দ্রীভূত হতে শুরু করলো, শ্রদ্ধা জাগতে শুরু করলো। স্বামীজি সেই সুযোগটি পূর্ণ মাত্রায় নিয়ে বেদান্ত সোসাইটিগুলো কী করে করা যায় সেই চিন্তা করলেন। তখন তো সোসাইটিগুলো নয়, একটি সোসাইটি অন্তত যদি করা যায় সেই চেষ্টায় তিনি ব্যাপৃত হলেন। তিনি এটা জানেন যে ওদের দেশের লোকজনকে যদি না রাখা হয়, তাহলে কিন্তু শুধু আমাদের দেশের লোক ওখানে রাখলে এটা ওরা অ্যাকসেপ্ট করবে না মন থেকে। সেই জন্য ওদের দেশের লোকজনকে কনভিন্স করলেন, করে নিউ ইয়র্কে চেষ্টা করলেন, পরে অন্যান্য জায়গায় চেষ্টা করলেন, পরবর্তীকালে ক্যালিফোর্নিয়ার দিকে গেলেন। আস্তে আস্তে সোসাইটি ফরমেশন হলো, এবং পরে অন্য লোকজন জমি দান করতে রাজি হলেন। রিট্রিটগুলো হলো, স্বামী তুরীয়ানন্দের সময় হলো, ত্রিভুবনানন্দের সময়। আস্তে আস্তে সেখানে হিন্দু মন্দির প্রতিষ্ঠা হলো। সব কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে স্বামীজির উদ্যোগ। এদিকে ততক্ষণে একটু একটু করে ডেকে নিচ্ছেন, ইংল্যান্ডে এসো ভাই। আমি ইংল্যান্ডে এসেছি, স্বামী শারদানন্দকে, স্বামী অভেদানন্দকে। তারপরে তাদের বক্তৃতাতে যাতে অভ্যস্ত হন, তারা সেই চেষ্টা চালালেন। স্বামী শারদানন্দকে প্রথমে পাঠিয়ে দিলেন আমেরিকাতে, তারপরে স্বামী অভেদানন্দের পালা। এবং তারপরে বলছেন, স্বামী অভেদানন্দের বক্তব্য শুনতে শুনতে একদিন তিনি বলতে রাজি নন। বলছি যে কী করে বলবো? বলছে আমাকে কে বলেছিল, আমাকে কে শিখিয়েছিল, আমাকে যিনি সাহায্য করেছেন তিনিও তোমাকে সাহায্য করবেন। তারপরে দেখেন খুব মাথা নাড়ছেন। বক্তৃতা শেষ হলো। তারপর বলছেন যে মাই ভয়েস উইল বি সারাউন্ডেড বাই দিস ডিয়ার লিপস। ওকে, তো এইরকমভাবে তাদের প্রতিষ্ঠা করাচ্ছেন। একদিকে সোসাইটি ফর্ম করছেন, বেদান্ত সোসাইটিগুলো আস্তে আস্তে নিউক্লিয়ারাইজড হওয়ার পরে সেখানে কালচার শুরু হচ্ছে। মিস ওয়াইল্ডের মতো লোক এসে জুটছেন। স্বামীজি রেগুলার ক্লাস করছেন নিউ ইয়র্কে রাজযোগে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং সেগুলোকে কি করা হচ্ছে না, সেগুলোকে শর্ট হ্যান্ডে স্ক্রিপ্ট তৈরি করে নেওয়া হচ্ছে। পরবর্তীকালে সেগুলো পাবলিশড হয়। গুডউইন তখনও সে পৌঁছাননি হয়তো, বা আগে থেকে পৌঁছেছিলেন, তিনি সেখানে সবসময় উপস্থিত থাকেননি, কেন তার মেন বক্তব্য যেগুলো তিনি স্ক্রিপ্ট নিয়েছিলেন শর্ট হ্যান্ডে, সেগুলো সবই ইংল্যান্ডে। তো এরপর এই করে একটা মোটামুটি ফরমেশন হচ্ছে, তিনি বুঝে গেলেন। দীর্ঘ 4 বছর সময় কিন্তু এর মধ্যে বেরিয়ে গেছে। এরপরে দেশে ফিরলেন, কেন দেশে ফেরার পরে তিনি চাইলেন যে দেশকে জাগাবার জন্য একেবারে পুরোপুরি প্রফেশনালি ম্যানেজড, আজকের ভাষায়, একটি সংস্থার দরকার, যেটি আজকে রামকৃষ্ণ মিশন, মঠ মিশন, দুটো আলাদাভাবে হলেও একটাই সংস্থা হিসেবে আমরা
আপাতত দেখি। তিনি সেটির ফরমেশন কী করে করা যায়, তার বাইলস কী আছে না আছে, বলরাম মন্দিরে সেগুলো নিয়ে ডিসকাসড হলো, এরাও বলে ডিসকাসড হলো, প্রত্যেকে মতামত চাইলেন এবং সেগুলোকে জট ডাউন করে একটা নিয়মকানুন তৈরি করা হলো এবং সেটাকে রেজিস্ট্রি করা হলো। তো এরকমভাবে রামকৃষ্ণ মিশনের জন্ম হলো। উদ্দেশ্য নানা রকম, রিলিফ টিলিফ এসে নিশ্চয়ই উপস্থিত হয়েছে, পাবলিকেশান, তার সাথে ধর্মের আলোচনা, প্রোপাগেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওই সোসাইটিগুলোর বিদেশি যেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, বাড়ছে, কাজের প্রচার হচ্ছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং বিদেশি যারা ছিলেন তাদের দেশে নিয়ে আসা এবং সর্বোপরি নারী শিক্ষার প্রসার, যার জন্য সিস্টার নিবেদিতা, সিস্টার ক্রিশ্চিনা এবং আমাদের সুধীরাদি তিনজনের প্রতি আমরা একটি কল্প জুড়ে কৃতজ্ঞ থাকব। বলেই ছিলেন যখন বুঝবো যে ভাব আর এই দেহে ধারণ হচ্ছে না, তখন দেহটি ছেড়ে দেব। ছেড়ে দিলেন এক সময়। তৃতীয় স্বামীজির জন্ম হলো, মহাজাগতিক স্বামীজি। ঠিক আছে, দেহটি ছাড়ার পরেই শশী মহারাজকে দেখা দিয়ে বললেন, থুতু করে দেখ দেহটা এরকম ফেলে দিয়েছি। এই তৃতীয় স্বামীজি কিন্তু মারাত্মক অ্যাক্টিভ স্বামীজি, সারা বিশ্ব জুড়ে কাজ করে চলেছেন। কতদিন করবেন? 5,000 বছর তো চলুক, তারপর দেখা যাবে কি করছেন। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অন্য অন্য জীব, মনুষ্যতর প্রাণী, এমনকি জড়বস্তুর মুক্তি সাধনের প্রচেষ্টা চলছে তাঁর ভেতর দিয়ে। সে কি কথা? জড়বস্তুর আবার মুক্তি কী? কেন? একটা গ্লাস যখন ভেঙে যায় তখন কি হয়? আরে ও তো কলেরা হয়ে যাবে না, তৎকালীন যে ওই কলেরা টলেরা তো খুব হতো, ও তো ওইভাবেই যাবে। মানে বিবর্তনের যে পরবর্তী স্টেপটায় যাবে কাঁচের গ্লাস, কী করে যাবে? সে যদি নিজে না ভাঙে, ভেঙে গেছে, কী হলো তাতে? ঠিক সেরকম বলছে সূর্য চন্দ্র এগুলো তো সব নিয়মানুধীন, নিয়মের মধ্যে চলছে। সকালবেলা ওঠা, বিকেলবেলা চলে যাওয়া, অস্ত যাওয়া। আমরা একটা দিক থেকে দেখছি পৃথিবীর ঠিক কথাই, কিন্তু রোজই তো একই কাজ করে চলেছে। তাই কি চিরকাল সূর্য এরকম থাকবে নাকি? চিরকাল কি চন্দ্র এরকম থাকবে নাকি? এদেরও তো মুক্তির দরকার আছে। এদের আবার মুক্তি কী? বলছে অবশ্যই যেখান থেকে উৎপত্তি হয়েছে লয় তো সেখানেই হবে। এবং শুধু লয় হবে না, কী হবে না, আমরা যেরকম বলি সজ্ঞানে লয়, অর্থাৎ নিজেকে নিজে চিনতে পারবে। নিজেকে নিজে চিনতে পারলেই কী হবে না, রামকৃষ্ণকে চিনতে পারবে। রামকৃষ্ণকে চিনতে পারলে কী হবে না, শ্রী শ্রী মাকে চিনতে পারবে। তাহলে কী হবে না, জগতের উৎপত্তি আর লয়, কারণ আর কার্য দুটোই বুঝতে পারবে। অর্থাৎ এই জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। আর ব্রহ্ম থেকে যখনই কোনো কিছু পরিস্ফুট হতে থাকে, কোনো অ্যাক্টিভ কন্ডিশনে কোনো ক্রিয়া আমরা দেখি, যেটাকে আমরা শক্তির কি বলি না প্রকাশ বলে থাকি, সেটা যে কী, কিসের ভেতর দিয়ে হয়, জীব কেন দেহ ধারণ করে, জীবের আকার এরকম কেন হয়, জড়বস্তুর আকার এরকম কেন হয়, কেন এই লীলা, কেনই আস্বাদন, তা না হলে সবই নীরস হয়ে যেত। ঈশ্বর তাই রসময়, প্রেমময়, আনন্দময়। ঈশ্বরের অনুভূতি লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। এটুকুই বলে আজকে তাঁর শুভ জন্মদিনে তাঁর প্রতি প্রণাম নিবেদন করে বক্তব্য শেষ করলাম। সঙ্গে সঙ্গে সবাইকে নমস্কার ও ধন্যবাদ। স্বামীজির জীবন ও ভাবাদর্শের বিভিন্ন বিষয়ে অনেক নতুন তথ্যপূর্ণ আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়। এখন সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সকলের প্রিয় হিমাদ্রি মুখোপাধ্যায়। स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीराम
নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলেছ আপন জানে চলো নিজ সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালে চলো সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালে চলো সঙ্গীতে সমান রাখো পুণ্যধাম গোপনে অতি সযতনে লোভ মোহ আদি পথে দুঃসগান লোভ মোহ আদি পথে দুঃসগান পথিকের করে সর্বসমসান পরম যতনে রাখো রে প্রহরে সমদম দুইজনে চলো নিজ সাধু সঙ্গ নামে আছে পন্থধাম শ্রান্ত বলে তথা করিবে বিশ্রাম পথ ভ্রান্ত বলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী করে যদি দেখো পথে ভয়েরই আকাশ
পৌষ মাস চলছে, বহু জায়গায় পৌষকালী পুজো হচ্ছে, তাই আমার দ্বিতীয় নিবেদনে একটি মায়ের গান। মা চিন্তাময়ী তারা আমার চিন্তা করেছ কি? নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তোমার কই মা দেখে চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দার্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। প্রভাতে দার্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। সায়নে দাও অলস চিন্তা, বলবা তোমায় কখন ডাকি। নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তোমার কই মা দেখে চিন্তাময়ী তারা তুমি মা। দিয়েছ এক মায়া চিনতে, সবাই থাকে তাই চিনতে। দিয়েছ এক মায়া চিনতে, সবাই থাকে তাই চিনতে। না পারিলাম তোমায় চিনতে মা, না পারিলাম তোমায় চিনতে মা। চিন্তা কূপে ডুবে থাকি, তুই গো পাশানি মেয়ে মা, মা তুই গো পাশানি মেয়ে, সকল চিন্তা মনিবে। তুই গো পাশানি মেয়ে, সকল চিন্তা মনিবে। রইলি পাশানি হয়ে, রামপ্রসাদকে দিয়ে খুশি। নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তোমার কই মা দেখে চিন্তাময়ী তারা তুমি। আমার চিন্তা করেছ কি? নামে জগৎ চিন্তাহারা তুমি, নামে জগৎ চিন্তাহারা, কিন্তু কাজে তোমার কই মা দেখে চিন্তাময়ী তারা তুমি মা। দৃপ্ত কণ্ঠে আবেগ ছড়িয়ে দিলেন শিল্পী হিমাদ্রি মুখোপাধ্যায়। স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিবেকানন্দ গবেষক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিনের স্মরণে
বিবেকানন্দ জন্মোৎসব সমিতির এই যে অনলাইন অধিবেশন, সেখানে যারা শুনছেন তাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম। অনলাইন ব্যাপারটির সঙ্গে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি কোভিডের পর থেকে, বিশেষ করে সে ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারই হোক, প্রিয়জনের সঙ্গে কথোপকথনই হোক, বিজনেস মিট হোক, অন্যান্য একাডেমিক সেমিনার, দিব্যি অনলাইনে মানুষ অভ্যস্ত হয়ে গেছেন পরিস্থিতির চাপে পড়ে। এই যে একটা নতুন জায়গা খুলে গেছে, সেখানে প্রায়ই এটি আলোচিত হয় যে কেমন কানেক্টিভিটি, কেমন নেটওয়ার্ক ইস্যু নেই তো কিছু। এইসব শব্দগুলো আলাদা আলাদাভাবে পরিচিত হলেও এখন নতুনভাবে এসে গেছে। বা কেউ বলেন যে তোমাদের মিটিংয়ে পার্টিসিপেট করেছিলাম বটে, কিন্তু হলো না ঠিক, অথবা তোমার সঙ্গে ভিডিও কল ঠিক কানেকশনটা হচ্ছে না, তোমার ওখানে বা আমার এখানে কিছুটা অসুবিধা আছে। আমার এখানেই মনে হয় ওয়াইফাইটা নেই তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আবার সেই সঙ্গে আরও সব নতুন শব্দ চলে এসেছে যে তুমি কি মোবাইল নেটে করছো কল, 5G কানেকশন, তা তো ভালো হওয়ার কথা। তো সে 2G ছিল, তারপর 3G, তারপর অনেক বিজ্ঞাপন দিয়ে 4G 5G এই সমস্ত হয়েছে। এই সব কিছু হয়ে টয়ে ভালো ভাবনা চিন্তা সেগুলো মানুষের মধ্যে আলোচিত যে হচ্ছে, তাতে এই অনলাইন মোড একটা বড় জায়গা জুড়ে রয়েছে, এখনকার দিনে প্রায় অপরিহার্য হয়ে গেছে। অনলাইনে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ হচ্ছে। অফলাইন হলে কি আরও ভালো ছিল? আমরা যদি ভেবে দেখি যে মহান ভাবনার সঙ্গে আমাদের যে আদান প্রদান, সেটা কিন্তু আসলে অনলাইন। স্বামী বিবেকানন্দের কথা যখন কেউ ভাবছেন, যখন সেইটা দিয়ে জীবনের পথ চলবার চেষ্টা করছেন, তখন সেই ব্যক্তির সঙ্গে স্বামী বিবেকানন্দের ভাবধারা বা স্বামী বিবেকানন্দ অনলাইনে রয়েছেন। সাক্ষাৎ আর কজনের হচ্ছে? সাক্ষাৎ আমরা বলি দর্শন, তার আগে হচ্ছে অনলাইন। এবারে স্বামী বিবেকানন্দের সঙ্গে অনলাইন করতে গেলে এখনকার যুব সম্প্রদায়ের কথা যদি বিশেষভাবে ভাবা যায়, উপায়টা কি? স্ট্রং নেটওয়ার্ক চাই, নো নেটওয়ার্ক ইস্যু। এই স্ট্রং নেটওয়ার্ক কিভাবে হতে পারে? ওই যে আমরা বলছিলাম যে ওয়াইফাই, 3G 4G ইত্যাদি। স্বামী বিবেকানন্দই যেন সেই রাস্তাটি দেখিয়ে দিয়ে গেছেন। তিনি তো তার যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। বিজ্ঞান প্রযুক্তিতে তার প্রচুর আগ্রহ ছিল। তার যে বিজ্ঞান সম্পর্কে চিন্তাভাবনা, সেইটার স্পর্শ পেয়ে, সেটার অভিজ্ঞতা যখন কারো হয়েছে, তারা মুগ্ধ হয়ে গেছেন। যেমন বিজ্ঞানী থমসন বা লর্ড কেলভিন, যার নাম, নিকোলা টেসলা, এরকম অনেকে তার স্বামীজির বিজ্ঞান ভাবনা দেখে অবাক হয়ে গেছেন। আমাদের দেশের কোনো বিজ্ঞানী একজন সন্ন্যাসীর সঙ্গে খুব ভক্তি বিনয়ের সঙ্গে কথা বলতেই পারেন, কারণ আমাদের দেশের সন্ন্যাসীর অন্য রকমের অবস্থান, তার অন্য রকমের পরিচিতি। কিন্তু বিদেশের কথা যদি আমরা ভাবি, তাহলে এই যে বিজ্ঞানীদের নাম আমরা করছিলাম, স্মরণ করছিলাম, তাদের দিক থেকে একজন গেরুয়া পরে এসছেন বলে তাকে আলাদাভাবে সম্মান জানানোর কোনো কারণ নেই। তিনি খুব ভালো কথা বলতে পারেন, চমৎকার ইংরেজি বলেন, সব ওই বেদ উপনিষদ অসাধারণভাবে ব্যাখ্যা করেন বলে অনেকে বলেছেন। এইরকম জায়গার থেকেও বিজ্ঞানীর আলাদা করে সম্মান দেখানোর কোনো জায়গা ছিল না বলেই মনে হয়। কিন্তু সেইখানে স্বামীজির সঙ্গে শুধু যে বন্ধুর মতো মিশেছেন তারা, তাই নয়, স্বামীজির কাছে যেন নত হয়েছেন জ্ঞানের দিক থেকে। এটা শুধু স্বামীজির সময়ের বিজ্ঞানীরাই নন, তার পরবর্তীকালে এখনকার দিন পর্যন্ত বহু বিজ্ঞানী স্বামী বিবেকানন্দের বিজ্ঞান ভাবনাকে কুর্নিশ করেছেন, প্রণাম জানিয়েছেন। তার থেকে বোঝা যায় যে শুধু সন্ন্যাসী পরিচয় দিয়ে নয়, শুধু বক্তা পরিচয় দিয়ে নয়, বিজ্ঞান বিষয়ে স্বামীজির অগাধ জ্ঞান ছিল। একটা পার্টি হচ্ছিল বিদেশে, পার্টি মানে আর কিছুই নয়, বিদ্বজ্জনদের সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে যেমন হয়, সেইখানে স্বামীজি কথা বলছিলেন, বক্তৃতার মতো করে নয়, আবারও বোঝা যাচ্ছে পারস্পরিক আদান প্রদানের মতো করে। এবং ওই যে লর্ড কেলভিনের কথা আমরা বললাম, বিজ্ঞানের জগতের একজন দিকপাল, ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্বামী বিবেকানন্দের যে জ্ঞান, সেইটার পরিচয় পেয়ে উনি অভিভূত হয়ে গিয়েছিলেন। এটা স্বামীজির জীবনীতে আছে। নিকোলা টেসলা, যার সঙ্গে তড়িৎ চুম্বকীয় যে বিজ্ঞান, তার অঙ্গাঙ্গী সম্পর্ক, তিনি স্বামীজির সঙ্গে বহু সময় কাটিয়েছেন। স্বামীজি তার গবেষণাগারে উপস্থিত হয়েছেন এবং স্বামীজির মনের মধ্যে কতগুলো চিন্তা ভাবনা ছিল এই প্রসঙ্গে, সেগুলো নিকোলা টেসলার হাত দিয়ে রূপায়িত হচ্ছে কিনা এবং হবে কিনা, এই আগ্রহ নিয়ে স্বামীজি টেসলার ল্যাবরেটরিতে গিয়েছিলেন।
সেই জন্যে স্বামী বিবেকানন্দ এবং নেটওয়ার্ক এবং অনলাইন এইসবগুলো ভাবতে আনন্দ আছে, বোধহয় সেটা প্রাসঙ্গিকও বটে। স্বামীজির সঙ্গে যোগাযোগের যে নেটওয়ার্ক সেটা কীরকম হতে পারে, সেটা তো আর আমাদের এই ফোনের কি ট্যাবের কি ল্যাপটপের আর ওই ওয়াইফাই ইত্যাদি এইসব দিয়ে তো ভাবলে হবে না। যে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হতে পারে সেই নেটওয়ার্কের 3টে উপাদান রয়েছে। এমনিতে কমিউনিকেশনের দিক থেকে দেখতে গেলে নেটওয়ার্ক স্ট্রং যে হবে তার জন্য কতগুলো শর্ত থাকে, অবশ্যই থাকে। স্বামীজির সঙ্গে যোগাযোগের যে নেটওয়ার্ক সেটা স্ট্রং হতে গেলে 3টি জিনিস লাগবে। স্বামী বিবেকানন্দই বলেছেন। ওই জন্য আমরা বলছিলাম যে যিনি বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, যিনি কথা বলতে জানতেন, কিন্তু যিনি কথা বলতে পারতেন এবং ভাগ্যিস যিনি কথা বলেছিলেন, সেই স্বামী বিবেকানন্দের কথায় আমরা এইসব প্রসঙ্গে এসেছি। যে তার সঙ্গে অনলাইন যোগাযোগে তার জন্য যে সেই যোগাযোগের জন্য যে নেটওয়ার্ক দরকার তাতে 3টি উপাদান থাকতে হবে। স্বামীজিই শেখাচ্ছেন 3টি এইচ। এই 3টি এইচ হচ্ছে হেড, হার্ট এবং হ্যান্ড। এইগুলোর যথাযথ অবস্থা থাকলে নেটওয়ার্ক খুব স্ট্রং হয়ে যাবে। এগুলো যত স্ট্রং হবে তত স্বামীজির সঙ্গে অনলাইন যোগাযোগ সুগম হয়ে যাবে। তার মধ্যে দ্বিতীয়টি প্রথমে, হার্ট, হৃদয়বান হতে হবে, ছেলে হোক মেয়ে হোক। স্বামীজি এটা চেয়েছেন। আবারও ভাবছি যে ওইগুলো হয়ে গেলে ওনার সঙ্গে যোগাযোগ, অনলাইন যোগাযোগ, সবই তো অনলাইন। সেই অনলাইন যোগাযোগ খুব প্রখর, খুব তীব্র, খুব কার্যকর হবে। হার্ট, স্বামীজি বলছেন যে হৃদয়ের দিক থেকে সৎ থাকতে হবে, কপটতা ছেড়ে দিতে হবে। এই কপটতা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়, তো নানান রকমভাবে ম্যানেজ করা, এই ভাবটাকে ছেড়ে দিতে হবে। মুশকিল হচ্ছে বড় হয়ে ওঠার জন্য যে বুদ্ধি লাগে তার সঙ্গে সমাজ শেখায় যে কিছু দুর্বুদ্ধিও লাগে। যেখানে লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে সেখানে কি করে বাইপাস করে টুক করে টিকিটটা কেটে নেওয়া যায়, এটা একরকম প্রায় বড় হওয়ার পাঠের মধ্যেই পড়ে যায়। কিন্তু সেইখান থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে, তো তাহলে কি টিকিট কাটবে না? না, কাটবে না কেন, কিন্তু লাইনের শেষে দাঁড়াবে, তাতে যা হয় হবে। এই যে মানসিকতা, সেই মানসিকতায় মানুষ কি জীবনযুদ্ধে পিছিয়ে পড়বে? তার উত্তর হচ্ছে যে কেন, জীবনযুদ্ধ মানেই কি সবসময় কপটভাবে যুদ্ধ নাকি? বরং তার বিপরীত। বলা হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবারে যিনি অনেস্ট ম্যান, যিনি কম্প্রোমাইজে যান না, তার জীবন সংগ্রামময়। কিন্তু একটা বড় জীবন, বড় একটা প্রাপ্তি কে কবে করেছে কোনো তপস্যা না করে? স্বামীজি সেই তপস্যাপুত আনন্দদীপ্ত জীবনের সন্ধান দিচ্ছেন যখন তিনি হার্টের কথা বা হৃদয়বত্তার কথা বারবার বলছেন, এবং এতদূর পর্যন্ত বলছেন যে এই হার্ট বা হৃদয়ই জয়ী হয়, এবং সেটা আপাতভাবে দুর্ভেদ্য প্রাচীর যেগুলো জীবনের, সেগুলোকে ভেদ করে পথ করে নেয়। সত্যি সত্যি দেখা যাবে যে কোনো মানুষকে যদি কেউ বকে, সমালোচনা করে, তার নামে এফআইআর করে তাকে সংশোধনের চেষ্টা করেন, কিছুটা হয়তো নিবৃত্ত করা যায়, কিন্তু সংশোধন হয় কি? সংশোধন হয় ভালোবাসার দ্বারা। তাহলে ভালোবাসা, যে মানুষ দুর্বৃত্ত তাকেও কি ভালোবাসতে হবে নাকি? সেটা তো আমরা এই মহান শিক্ষা লাভ করছি যে না, প্রথম অবস্থায় হচ্ছে ওই ভালোবাসা সম্ভব না হলেও তার প্রতি একটা উৎকট বৈরিতার যে ভাব আমাদের মধ্যে থাকে সাধারণত, সেইটাকে ত্যাগ করে তার মঙ্গলাকাঙ্ক্ষী হওয়া মনে মনে, যাতে তার মনোভাব আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায়। এই জগতের মানুষের প্রতি ভালোবাসা। মা শারদা বলছেন, আমার শরৎ যেমন ছেলে তেমনি এই আমজাদও আমার ছেলে। এই যে ভালোবাসা, এটাকে কি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে চক বা খড়ি দিয়ে ব্যাখ্যা করে বোঝানোর দরকার করে না। এই ভালোবাসা যত আসে মানুষের প্রতি, তত জীবনযুদ্ধে একজন আরো সুস্থিত হন, তত সেই মানুষ অন্যের কাছে আদরণীয় হন, এবং তত স্বামীজির সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী হয়ে ওঠে। এই হৃদয়বত্তার প্রসঙ্গে স্বামীজি বলেছেন যে যখন বুদ্ধির সঙ্গে হৃদয়ের দ্বন্দ্ব উপস্থিত হবে, তখন হৃদয়কেই ওপরে স্থান দেবে। কি চমৎকার করে বলা! আমরা ভাবি যে বুদ্ধি যা বলছে, কিন্তু যখন হৃদয় একটা অন্য কিছু বলছে, যে না, এইটা করাটাই সঙ্গত মনে হচ্ছে, এইটা করলেই ঠিক হয়, তখন সেই হৃদয়কে ওপরে স্থান দেবে। এটা স্বামী বিবেকানন্দ বলছেন। তো এইভাবে করে তিনি হৃদয়ের জয়গান গেয়েছেন। একবার একটা হোটেলে বিদেশে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তিনি নিগ্র এটা ভেবে। নিগ্র মানে সে দেশে যে একেবারে প্রান্তিক মানুষ। কিন্তু স্বামীজি তো নিগ্র নন,
পরবর্তীকালে কেউ তাকে বলেছেন যে আপনি পরিচয় বললেন না আপনার, যে আপনি নিগ্রো নন। স্বামীজি গর্জে উঠেছিলেন যে কি, অন্যকে খাটো করে বড় হওয়ার জন্য বিবেকানন্দের জন্ম হয়নি। তার মানে যে নিগ্রো ভাই বোনগুলো এই বৈষম্যের শিকার হয়, তাদের কথা কি আমার মনের মধ্যে নেই? তাদের কথা মনের মধ্যে আছে, এবং সেই জন্যই আমি নিগ্রো নই এই কথা আমার মুখ দিয়ে বেরোবে না। এই স্বামী বিবেকানন্দ তার জীবনে যা করেছেন তাতে হৃদয়বত্তার প্রসঙ্গের ছড়াছড়ি হয়ে রয়েছে। ভালো মানুষকে তো সবাই ভালোবাসবে, যে খারাপ মানুষ, যে দোষী, যে দুর্বৃত্ত, সেই মানুষকে স্বামীজি স্থান দিয়েছেন, ভালোবেসেছেন, এবং সেই জন্যই জগতের মানুষ আজ তাকে ভালোবাসে, তাকে পুজো করে। এবং কপটতা ছেড়ে দেওয়া, স্বামীজি যে বলছেন সম্পূর্ণরূপে অকপট হতে হবে, এটা তো একটা চরিত্রের বড় গুণ শুধু বললে কম হবে, এটা একটা তপস্যা। এবং সেই তপস্যা কে করতে পারে? যে কিনা দেহে মনে যুবক বা যুবতী, যার সেই চিন্তার যৌবন অক্ষুণ্ণ রয়েছে, যার শুদ্ধতার যৌবন আপন দীপ্তিতে দীপ্যমান হয়ে আছে, সেই করতে পারে যে না, কপটতার আশ্রয় নেব না, যে কোনো ব্যাপারেই হোক। তাতে সাময়িকভাবে কিছু ক্ষতি থাকলেও এই যে পথ, এই যে নীতি, এর কোনো বিকল্প নেই। স্বামীজি সেই হৃদয়বত্তার কথা বলছেন, শুধু নয়, সেই হৃদয়বত্তার দিকে মানুষকে আকর্ষণ করছেন। আর আমরা ভাবছি ওই নেটওয়ার্কের কথা। এটি গেল হার্টের প্রসঙ্গ। এবারে যদি ভাবি যে প্রথম এইচ, হেড, এই হেড এমনিতেও দেখতে গেলে মানুষের শরীরের ওপর দিক থেকে তাকালে হেড, হার্ট, হ্যান্ড। হেড যদি ভাবি, তাহলে স্বামীজি বলছেন বুদ্ধি দিয়ে কাজ করতে, বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমতী হতে হবে। আমরা অনেক সময় বুদ্ধি প্রয়োগ করতে চাই না তো। আধুনিক কালে লোকে একটা শর্ট ভিডিও দেখলো, একটা রিল দেখলো, ভারতের সম্বন্ধে, বিদেশের সম্পর্কে, আন্তর্জাতিক ব্যাপারে কিছু একটা খবর দেওয়া আছে, হই হই করে উঠলো যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, করে শেয়ার করতে আরম্ভ করলো পাগলের মতো। ওখানে মানুষ বারবার বলেন যে একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন, যে এটা কি হতে পারে, একটু চেক করে দেখুন না, ফ্যাক্ট চেক করে দেখুন। স্বামী বিবেকানন্দ আমাদেরকে খুব ফ্যাক্ট চেক করতে বলেছেন, যে ভাইরাল কথায় খুব বেশি মনোযোগ দিও না। যদি মনে হয় যে হ্যাঁ কথাটার মধ্যে কিছু আছে, তাহলে সেইটাকে নিয়ে চলবার আগে একটু ফ্যাক্ট চেক করে নাও। বলা আছে, ভাইরাল হয়ে গেছে যে মেয়েদের নাকি শাস্ত্রে অধিকার নেই। বলা ছিল, ভাইরাল হয়ে গিয়েছিল যে শূদ্র যারা, তারা ওইসব শাস্ত্র ধারে বাটে যেন না আসে। ভাইরাল হয়ে গিয়েছিল যে অব্রাহ্মণ যারা, তাদের অনেক কিছুতে অধিকার নেই। স্বামী বিবেকানন্দ ফ্যাক্ট চেক করেছেন, শাস্ত্রের সঙ্গে মিলিয়েছেন, যথার্থ শাস্ত্রের সঙ্গে। এটা তো হয়, জমি জমার ব্যাপারে কেউ হয়তো বলে দিল যে সম্পত্তি ছেলে আর মেয়ের পাওয়ার ব্যাপারে মেয়েরা হচ্ছে বলে একটা কিছু আন্দাজে বলে দিল। কিন্তু যিনি স্থিতধী ব্যক্তি, তিনি বলবেন দাঁড়াও দাঁড়াও, দেখতে হবে, ওসব নিয়মও অনেক বদলায় টদলায়, সত্যি সত্যি আইনের জায়গাটা কি আছে, বই তুমি বই টই পড়েছো? সে বললো না আমি পড়িনি, অমুক বলছিল বলে ছাড়ো, বই পড়ে দেখতে হবে। আবারও সেই নেটের সাহায্য নিয়ে হয়তো ইন্টারনেট থেকে বার করছে সে, যে ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের আইনটা কি। ফ্যাক্ট চেক, স্বামীজি ফ্যাক্ট চেক করেছেন, যেটা নিয়ে তার উপরের কথা নেই। সেটি হচ্ছে উপনিষদ বা বেদান্ত, যে বেদান্তের মধ্যে মানব সত্যের চূড়ান্ত বাণী উচ্চারিত হয়েছে, যেটা বললে একটু পোশাকি শোনায়। আধুনিকতম বিজ্ঞান বলছে যে চেতনা বা কনসাসনেস নিয়ে যে চিন্তা, সেইটার সঙ্গে উপনিষদের শুধু যে মিল আছে তাই নয়, ওই উপনিষদে চৈতন্য বা চেতনা নিয়ে যা বলা হচ্ছে, তার যদি পুরো রহস্যভেদ করা যেত, তাহলে বোধহয় বিজ্ঞানের বিরাট উপকার হতো। সুতরাং ফ্যাক্ট চেক করবার জন্য সেখানে ফেরত যেতে হয় বই কি। যে উপনিষদ বলছেন যে মানুষ কম বয়সী হোক, বৃদ্ধ বয়সী হোক, একটি ব্যাচেলার ছেলে বা একটি মেয়ে আর একজন বৃদ্ধ মানুষ লাঠি ঠকঠক করে হাঁটছেন, জানবে যে কম বয়সী হোক, বেশি বয়সী হোক, এদের সকলের মধ্যে একটা সত্তা আছে, যে সত্তাটা মেয়েও নয়, ছেলেও নয়, যে সত্তাটার কোনো উৎপত্তি বলে নির্দেশ করা যায় না, এবং যে সত্তার কোনো বিনাশ নেই। সেই সত্তার সঙ্গে একজন মানুষ যেই মুখোমুখি হয় বা কিছুমাত্র আভাস পায়, তখনই সে বোঝে যে খোলসগুলো খুলে খুলে যাচ্ছে। ছেলে কি মেয়ে, পয়সা আছে কি নেই, রূপ আছে কি নেই, বিদ্যা আছে কি নেই, এই সমস্ত খোলসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। ভেতরকার সেই সত্য স্বরূপ, সেইটার মুখোমুখি হতে বিমল আনন্দ হচ্ছে। এইসব কথা যে উপনিষদে আছে, সেই উপনিষদকে, সেই বেদান্তকে বুঝতে হবে,
বুদ্ধি দিয়ে এবং তারপরে হৃদয় দিয়ে। কিন্তু প্রথমে বুদ্ধির কাছে তো অ্যাপিল করতে হবে। স্বামী বিবেকানন্দ কি সুন্দর করে বলছেন যে এই যে উক্তিগুলো রয়েছে বেদান্তের মধ্যে, যে বেদান্ত শুধু হিন্দুদের সম্পত্তি এরকম নয়। বেদান্ত যখন উচ্চারিত হয়েছে বা উপনিষদ যখন উচ্চারিত হয়েছে তখন হিন্দু মুসলমান এইসব ভাগ হয়ইনি, তার অনেক পরের ব্যাপার। এই বেদান্তের মধ্যে যা রয়েছে তার উপরে স্বামীজি বলছেন বিজ্ঞানের আলো এসে পড়ুক, আধুনিক বিজ্ঞানের আলো এসে পড়ুক, এবং পড়লে দেখা যাবে যে সেই যুদ্ধ যদি হয় যে বিজ্ঞান এবং বেদান্ত, তাহলে বেদান্তই জয়লাভ করবে। তার কারণ কি অসামান্যভাবে তিনি বোঝাচ্ছেন যে এই বেদান্তের মধ্যে এমন কিছু আছে যেটাতে হৃদয়ে সায় দেয়, বিজ্ঞানের মধ্যে সেটা নেই। কিরকম? আমরা যদি আমাদের মতো বোঝবার চেষ্টা করি যে রামধনু তার ওই 7টি রং কি জন্যে হয়, তার তো বিজ্ঞানের ব্যাখ্যা আছে। কিন্তু সেই ব্যাখ্যাটা যখন কেউ শুনছে তখন তাকে সে শুনছে, কিন্তু সে মনের সঙ্গে কি যোগ পাবে না। তারপরে যখন তাকে পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখানো হলো যে দেখো এইখানে 7টা রং, তখন কিছুটা যোগ পাবে। কিন্তু যদি পরশুদিন কেউ এসে বলে যে না না ওই তত্ত্বটা ভুল ছিল, আসলে আলো যে যায় সে ঠিক সরলরেখায় যায় তা নয়, তার তরঙ্গের ধর্ম আছে এবং আলোর 2 রকমের চরিত্র আছে, আধুনিক বিজ্ঞান এই কথাই বলে। তার ফলে আগেকার যে তত্ত্ব ওটাকে একটু ঘষে মেজে নিতে হবে এই যদি কেউ বলে, তখন লোকে ওইটাই বিশ্বাস করতে আরম্ভ করবে। বিশ্বাস, তাই বিজ্ঞানের সঙ্গে বিশ্বাস এলো কোথা থেকে? ওইটাই যে তুমি কি নিজে হাতে করে দেখেছো, তুমি তো বিজ্ঞানীদের কথা বিশ্বাস করছো। যদি কেউ বলেন যে জলের মধ্যে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন আছে, আমরা সবাই পড়েছি, আমরা কেউ চোখে দেখেছি? কজন চোখে দেখেছি? তা আমরা বিশ্বাস করছি। মন আলাদা করে সায় দিচ্ছে না, শুধু হ্যাঁ একজন সম্মানিত ব্যক্তি বলছেন, তিনিই যদি কালকে একবারে বিকেলের দিকে হই করে এসে ঘোষণা করেন যে না হে ওটা ভুল ছিল, একজন গবেষণা করেছেন এবং সেই নিয়ে পেপার লেখা হয়েছে, অসাধারণ আবিষ্কার, যে 2:1 নয়, ওই রেশিওটা হচ্ছে, এই যেই বলবেন তখন আমরা আবার তাকে বিশ্বাস করতে আরম্ভ করবো। কারণ হৃদয়ের সঙ্গে, অনুভূতির সঙ্গে, পারসেপশনের সঙ্গে সরাসরি এগুলোর যোগ নেই। স্বামীজি বলছেন যে স্পিরিচুয়ালিটি তার যে সত্য তার সঙ্গে হৃদয়ের যোগ আছে। যেমন ওই কম বয়সী এবং বেশি বয়সী উভয়ের মধ্যেই একটি সত্তা আছে, বাইরেটা পরিবর্তিত হয়ে যায় কিন্তু সেই সত্তাটা অবিকল থাকে। এই কথাটার সঙ্গে বুদ্ধির একটা যোগাযোগ আছে, মন বলতে চায় যে হ্যাঁ এই কথাটা ঠিক বটে। ওইটিকে বোঝাবার জন্য অনেক সময় বলা হয় যে মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান এদের ব্লাড যদি নেওয়া হয় তাহলে ব্লাডের মধ্যে কি কোনো তফাৎ পাবে? তাহলে ব্যক্তিগুলো এত তফাৎ হয়ে গেল, যেখানে কিনা তার শরীরের জায়গায় ব্লাড সেটা একই, এত তফাৎ হয়ে গেল। তার মানে বুদ্ধির কাছে আবেদনটা আসছে। এই যে বুদ্ধির কাছে আবেদন আসছে, সেইখান থেকে যদি কেউ বলে যে ওই যে রক্ত, মজ্জা, অস্থি, চর্ম এসবগুলো যে আছে এগুলোর মধ্যে তো মিল রয়েছেই, কিন্তু ভেতরে একটা সত্তা রয়েছে। একটা রবীন্দ্রসঙ্গীত শুনে একজন হিন্দু যদি হিন্দু বাঙালি আনন্দ করছেন এবং একজন মুসলমান বাঙালি আনন্দ করছেন, কে বলতে পারে সেই মুসলমান বাঙালির হয়তো আরো গভীর অনুভূতি হচ্ছে, হিন্দু বাঙালিরও হতে পারে, তারটা হয়তো গভীরতর, কিন্তু কানেকশনটা যেখানে হচ্ছে ওই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যে জায়গাটা কানেক্ট করছে ওটা হিন্দু বা মুসলমান নয়, ওটা হিন্দু বা মুসলমান নয়, ওটা একটা ভেতরের সত্তা, তার সঙ্গে কানেকশন হচ্ছে। এবং যখন ঠিক হয়ে যাচ্ছে তখন একেবারে তারের ঝংকারের মতো বেজে উঠছে। তা ওটাকে তুমি বলতে চাইছো মুসলমান বা হিন্দু দিয়ে ব্যাখ্যা করবে? তো ছেলে মানুষই। এই যে বুদ্ধি দিয়ে যে বোঝা এবং বুদ্ধির কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এই কথাগুলো ঠিক, সেইখান থেকেই স্বামীজি বলছেন যে বেদান্তের মধ্যে যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটাতে বুদ্ধি সায় দেয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক লাগছে। আর বিজ্ঞানের যে সত্য তার সঙ্গে বুদ্ধি সায় দিতে চায় না। এমনকি ওই যেটা আমরা বললাম যে হাতে কলমে কেউ দেখিয়ে দিলেও, সে তো লাইট নিয়ে কত এক্সপেরিমেন্ট হয়েছে, হাতে কলমে দেখিয়েছে, তারপর যখন আলোর অন্য তত্ত্ব এসছে তাকে নিয়েছে, তাহলে আগেরগুলো বলছে আগেরগুলো ভুল ছিল বা অসম্পূর্ণ ছিল, তার মানে পরশুদিন আরেকটা কিছু হলে তাকে নিয়ে নেবে। ওই পরিবর্তনের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে হৃদয়ের যোগ হয়নি। স্বামীজি বলছেন যে বেদান্তের সঙ্গে ওটা হয়েছে, সুতরাং বুদ্ধির জায়গা থেকে সেটিকে গ্রহণ করে তারপর বোধের জায়গায় যেতে হবে, এবং বুদ্ধিমান না হলে কিছু হবে না। সেই পরম সত্য সেটা কিন্তু মন বুদ্ধির ওপারে, যুক্তির ওপারে, কিন্তু সেটিও অযৌক্তিক নয়। যুক্তির সিঁড়ি ধরে এগোতে এগোতে সেই অনন্তের মধ্যে যে অভিযাত্রা, সেটাই মানুষের চূড়ান্ত লক্ষ্য। হেড, হার্টের কথা বলা হলো, আর তারপর হচ্ছে হ্যান্ড। যে যদি কেউ বুদ্ধিমান হয়, যদি কারো বোধ থাকে, তাকে জগৎ চায় যে সে কিছু করবে। হ্যান্ড মানে কিছু করা। এই করাটা হাত দিয়েও হতে পারে, সে মাটি কাটতে পারে, পাথর কাটতে পারে, অন্যের জন্য পথ নির্মাণ করতে পারে, আবার একটা ল্যাপটপে সে কাজ করছে, হয়তো কি করছে নানান রকম করতে পারে, কম্পিউটার গেমস খেলতে পারে, আবার হয়তো দেখা গেল ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছে এমন একটা জায়গায় যারা কম বয়সীদের মধ্যে যারা ক্যান্সার আক্রান্ত তাদের জন্য কাজ করেন।
সেই রকম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যেন ব্যাংক ট্রান্সফার করছে, তার জন্য রাত্রিবেলায় জেগে ল্যাপটপে খুটখুট খুটখুট করে যাচ্ছে। এই যিনি করছেন তার বুদ্ধি আছে, তার হৃদয় আছে, হেড আছে, হার্ট আছে, এবং এই দেখো রাত্রিবেলায় খুটখুট করছে, তার হ্যান্ডও সক্রিয় আছে। হেড, হার্ট এবং হ্যান্ড, এই হ্যান্ড যে কাজ করবে সেই কাজটা হবে হেড এবং হার্টের সঙ্গে সঙ্গতি রেখে। হেড এবং হার্টের থেকে যে অভ্রান্ত বার্তা সে পাবে সেই অনুযায়ী হাত কাজ করবে। এবং স্বামী বিবেকানন্দ বিশেষভাবে শেখাচ্ছেন যে এই যে কাজ, এটা যেন মানুষের জন্য হয়, বিশেষ করে দরিদ্র অবহেলিত মানুষদের জন্য। তার কারণ বিশ্বাস করো, ভগবান ওই রূপে তোমার সেবা চান, আর আমরা বলবো বিবেকানন্দ ওই রূপে যুক্ত হতে চান এই নেটওয়ার্কের মাধ্যমে। সেখানে স্বামী বিবেকানন্দকে স্মরণ করা মানে কর্মের মধ্যে লিপ্ত থাকা, কিন্তু সেটা ওই যে উনি বললেন অকপটভাবে, কোনোভাবেই স্বার্থযুক্ত কর্মের মধ্যে দিয়ে নয়, নিঃস্বার্থ কর্মের মধ্যে দিয়ে, মানুষের সেবারূপে সম্পন্ন কর্মের মধ্যে দিয়ে যুক্ত থাকা স্বামী বিবেকানন্দের জন্যে। তিনি দেখিয়েছেন তার সারা জীবন কথাটা এমনি বলা যায়, কিন্তু স্বামীজির ক্ষেত্রে আক্ষরিকভাবে সত্য। জীবন পাত করে দিয়েছেন তিনি কাজের জন্যে। বাংলা হিন্দি মিশিয়ে বলেছেন, কর্ম 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 হাম আর কুছ নেই মাংতে হ্যাঁ, আমি আর কিছু চাই না, কাজ চাই। এই কাজ মানে মানুষের কল্যাণে কাজ, কিন্তু কখনো ভেবো না যে তোমার জন্যই তাদের জীবন ধন্য হয়ে গেল, বরং তাদের জন্য তোমার জীবন ধন্য হয়ে গেল। ঈশ্বর তোমাকে সেই বোধের ক্ষমতা দিয়েছেন, তোমার সেই শক্তি দিয়েছেন, যার দ্বারা ওই তিনি যে প্রান্তিক মানুষদের রূপ ধরে রয়েছেন, যে দুঃখী মানুষদের রূপ ধরে রয়েছেন, যে মুখ বধির মানুষের রূপ ধরে রয়েছেন, সেই তাদের সেবা করবার অধিকার তোমাকে দিয়েছেন। সেই জন্য তুমি নিজেকে ধন্য মনে করে তাদের সেবা এবং ঠিক বলতে গেলে তাদের পুজোয় রত হও। এইটা হচ্ছে জীবন্ত দেবতার পুজো। স্বামীজি সেই পুজোয় আমাদের আহ্বান করছেন, এবং সেই সূত্রেই আমরা ভাবছি যে স্বামী বিবেকানন্দের যে জীবন, সেইটার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। এবং আমরা বলছিলাম যে তিনি তার জীবনকে তিল তিল করে দান করে গেছেন। 40 বছরের আগে এই ইহজীবনকে তিনি টাটা করে চলে গেছেন, এবং সেই শরীরে কত কষ্ট হয়েছে, কিন্তু কোনোটাকে তিনি আমল দেননি। ঘুম হয়নি, ডায়াবেটিস হয়েছে, দৃষ্টিশক্তি কমে গেছে, কিন্তু স্বামীজি জানেন যে যা করবার করে যাচ্ছেন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সেই রসদ রেখে যাচ্ছেন, এবং জানেন যে মানুষ বাঁচে দেহে নয়, মানুষ বাঁচে আত্মায়, মানুষ বাঁচে আত্মায়, মানুষ বাঁচে অভিজ্ঞতায়, মানুষ বাঁচে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব তুলে দেওয়ায়। সেইভাবে বেঁচেছেন বিবেকানন্দ, আর দেহাবসানের পর আরও বেশি করে বাঁচছেন। তিনি রয়েছেন, তিনি দেখাচ্ছেন যে কি করে গরিব সাধারণ মানুষের জন্যে নিজেকে উৎসর্গ করতে হয়। আগে যজ্ঞে কত রকম সব উৎসর্গ করা হতো, প্রাণী এবং আরও কত বস্তু যজ্ঞে উৎসর্গ করা হতো। স্বামী বিবেকানন্দ নিজের দেহ মন প্রাণ মানব সেবারূপ যজ্ঞ, শিবজ্ঞানে জীবের সেবারূপ যজ্ঞে উৎসর্গ করে দিয়েছেন। দিনের পর দিন খাননি, যা খেতে পেয়েছেন সেও মুখে দেওয়ার যোগ্য নয়, কিন্তু সেই সমস্ত সহ্য করেছেন। ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, পরে পৃথিবীর দরবারে গিয়ে ভারতবর্ষের ধর্মবাণী তথা মর্মবাণী প্রচার করেছেন। উদ্দেশ্য যে গরিব মানুষ তাকে তুলে আনা, তাকে মানুষের মতো বাঁচতে শেখানো, এবং তারপরে যে বা যারা ওই মনুষ্য পদবাচ্য জায়গায় চলে এসেছে তাদেরকে জীবনের চূড়ান্ত যে উদ্দেশ্য সেটি সম্পর্কে অবহিত করা, এবং সেটি হচ্ছে ঈশ্বর লাভ, ভগবান লাভ, যেভাবেই বলি না কেন। সেই ভগবৎ স্বরূপ হয়ে যাওয়া, দিব্য সুবাসে সুরভিত হতে থাকা, সেই চূড়ান্ত লক্ষ্যের জন্যে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সাধক পর্যন্ত যাকে যেটি দেওয়ার, যাকে যেমন তাকে তেমন, সেইভাবে স্বামী বিবেকানন্দ যে দিয়ে গেছেন, সেই তিনি বর্তমানকালে অত্যন্ত শক্তিশালী রূপে বিরাজ করছেন। কিন্তু এই যে বলছিলাম যে অনলাইনে যোগাযোগ, সেই অনলাইনে যোগাযোগ তার সঙ্গে করবার জন্যে আমাদের ওই 3টি উপাদান থাকলেই হবে। কোনো কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে হবে না, পয়সা কড়ি লাগবে না, পোস্ট ডেটেড চেকও দিতে হবে না। শুধু নিজের মনকে তাঁরই শ্রীমুখ চিন্তা করে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদার আশীর্বাদ প্রার্থনা করে নিজের মনকে শুদ্ধ করে নেওয়া, নিজের মনের মধ্যে যে আঁকবাঁকগুলো আছে সেগুলোকে সোজা করে নেওয়া, নিজের মনের মধ্যে থেকে চামচে করে তুলে নিয়ে লোকে যেমন নোংরা ফেলে দেয়, বেলচায় তুলে নিয়ে নোংরা ফেলে দেয়, সেরকম নিজের মনের মধ্যে যে মলিন জায়গাগুলো আছে সেগুলোকে বেলচাই করে ফেলে দিয়ে অমলিন আত্মস্বরূপের সন্ধান করা। এইটা যদি কেউ করলেন, এবং আমরা নিশ্চিত যে আধুনিক যুব সমাজ আরও বেশি করে এটিকে গ্রহণ করবেন, সেটি করতে পারলেই ওই নেটওয়ার্ক খুব স্ট্রং হয়ে যাবে। যে এর মধ্যে হার্ট রয়েছে,
এবং বেলচায় করে অপরিষ্কার বস্তু ফেলে দেওয়া আছে। এর হেড আছে, বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করে, বুদ্ধি দিয়ে বোঝবার জন্য পুরোপুরি প্রযত্ন করে, ভাইরাল জিনিসকে দুম করে গ্রহণ করে না। আর এর মধ্যে হ্যান্ড আছে, সক্রিয় শক্তিশালী কর্মপ্রেরণা আছে। এই তিনটে দিয়ে যদি আমাদের নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে সেই নেটওয়ার্কের ভিত্তিতে স্বামী বিবেকানন্দের সঙ্গে অনলাইন যোগাযোগ আমরা অবশ্যই করতে পারবো। স্বামীজির পুণ্যদিনে এই ভাবনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাইছিলাম। আর ওই যে বলছিলাম, আমাদের জীবনেই আমরা দেখেছি যে 2G ছিল, তো লোকে বলেছে যে তোমার ফিচার ফোন, মানে সেই আগেকার বোতাম টেপা ফোন, আরে স্মার্টফোন নেবে তো। তো স্মার্টফোন কি না 2G, এখন লোকে শুনলে হাসবে। তারপরে এসছে 3G, যে হ্যাঁ তোমার 3G নেই। তারপরে 4G, আমি কালকে কিনলাম, ওতে 4G আছে, এটা বলে খুব লোকে, অনেক মানুষ আনন্দ পেয়েছে। হচ্ছে 5G, যে 4Gতে পড়ে আছে, আর দূর সেকেন্ড হ্যান্ড বিক্রি হবে না ওইসব, 5G চাই। বুঝতেই পারছি যে এটার কোনো শেষ নেই। 5G থেকে 6G 7G কত কি হতে থাকবে, এবং এতে মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় যে বাবা সব পুরনো জিনিসপত্র তো চলে যাচ্ছে, আর এই এত স্পিড, এত রকম তথ্য নিয়ে আমরা করবোটা কি। সেই জন্যে আমরা যদি শিকড়ে ফিরতে চাই এবং আমরা যদি আমাদের জীবনকে সার্থক করতে চাই, তবে হ্যাঁ, এই আধুনিকতার মাধ্যমেই তাহলে আমরা ভাবতে চাইব এই স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন জাতীয় যুব দিবসকে সাক্ষী রেখে যে আমরা 2G 3G 4G 5Gর পেছনে ছুটব না। আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুন 2G নয়, 3G নয়, 4G নয়, 5G নয়, স্বামীজি, স্বামী বিবেকানন্দ স্বয়ং। ধন্যবাদ, নমস্কার। ডক্টর সোমনাথ ভট্টাচার্যের আলোচনা থেকে জানলাম যে স্বামীজির প্রদর্শিত পথ অবলম্বনই স্বামীজির সাথে যুক্ত হওয়ার একমাত্র উপায়। সভাপতির ভাষণ প্রদান করবেন সমিতির কার্যকরী সভাপতি বিশিষ্ট আইনজীবী শ্রী রবীন্দ্রনাথ মজুমদার। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস। সেই অর্থে আমরা এই অনুষ্ঠান করছি এবং তার কিছু বিবৃতি আমি ব্যাখ্যা করছি তার ইংলিশ লেখা থেকে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। About my master. This world of ours on the plan of the division of labor, it is vain to say that one man shall possess everything. Yet, how children we are. The baby in his ignorance thinks that his doll is the only possession that is to be covered in this whole universe. So, a nation which is great in the possession of the material power thinks that is all that is to be coveted, that is all that is meant by progress. That is all that is meant by civilization, and there are other nations which do not care for possession and do not possess this power. They are not fit to live. Their whole existence is useless. On the other hand, another nation may think that mere material civilizations is utterly useless. From the Orient came voice which once told the world that if a man possesses everything that is under the sun and does not possess spiritually, what avail it? This is the Oriental time, the other is the Occidental time. এই ব্যাখ্যাটা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সভাপতিত্ব করে বক্তব্য রাখলেন শ্রী রবীন্দ্রনাথ মজুমদার।
এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী জগন্নাথ দাস মহাশয়। নমস্কার। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বিবেকানন্দ জন্মোৎসব সমিতি আজ সকালে আজাদিন বাগে সমিতি প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকে স্বামীজির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু করে। আজকে অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকবৃন্দের মধ্যে যারা মাল্যদান করেছেন তাদের মধ্যে রয়েছেন শ্রী রবীন্দ্রনাথ মজুমদার, দীপক ভট্টাচার্য, ডক্টর গৌরপদ সরকার, তপন ভট্টাচার্য, চন্দন বসু, অম্বিকা বসু, তপন ভট্টাচার্য, অচিন্ত ভট্টাচার্য, সৌমেন দাঁ, সুব্রত দাঁ, শুভ্র মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ। তাদের সবাইকে জানাই ধন্যবাদ। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী কিরণচন্দ্র দা মহাশয়কে। স্বামী বিবেকানন্দের আবির্ভাব সমগ্র মানব জীবনের কাছে এক আশীর্বাদ স্বরূপ। তিনি বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ এবং জীব সেবার মাধ্যমে একটি ঐক্যের ভাব, সার্বজনীন ঐক্যের ভাব প্রচার করে চলেছেন। তিনি আজ তার শক্তিময়ী বাণী এবং অতি উচ্চ ভাবাদর্শের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, নিজেদের জীবনকে দেবত্বে পৌঁছে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। আজ বিবেকানন্দ জন্মোৎসব সমিতি এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্বামীজির এই আদর্শ স্মরণ করে যে আলোচনা চক্রটির আয়োজন করেছে, সেই আলোচনা চক্র প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন পবিত্র কুমার সুর মহাশয়। তাই তাকে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করার জন্য শুভ্র মজুমদারকে, স্বাগত ভাষণ প্রদান করার জন্য ধন্যবাদ জানাবো সমিতির সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিপ্রকাশ বসু মহাশয়কে। আজকের অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণের ভারী বিবেকানন্দ ও তার কর্মযজ্ঞ সম্বন্ধে আলোচনা করলেন শ্রী সঞ্জয় ঘোষ মহাশয়। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথই তাঁর সঙ্গে যুক্ত হওয়ার উপায়, এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করলেন শ্রী হিমাদ্রি মুখোপাধ্যায়, তাকে জানাই ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করলেন বিশিষ্ট আইনজীবী শ্রী রবীন্দ্রনাথ মজুমদার, তাকে জানাই ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরী, তাকেও জানাবো ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি যারা সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমের মাধ্যমে দেখছেন তাদের, এবং পরেও ইউটিউবে দেখবেন, তাদের সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই সঙ্গে আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। प्राणाराम 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 प्राणाराम
প্রাণারা